এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ সংবাদগুলি। দেখে নিচ্ছি শুরুতেই এক নজরে আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। ভারতের ওপর চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান বাংলাদেশের থেকেও বেশি শুল্ক চাপানো হলো ভারতের ওপর। ভারতের চেয়ে কম শুল্ক চাপানো হলো বাংলাদেশের ওপর। ট্রাম্পের সিদ্ধান্তে খুশিতে ডকমক বাংলাদেশের মোহাম্মদ ইউনুস। ভারতের ওপরে বিরক্ত ট্রাম্প কারণ জানালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রাখল অবশেষে ভারতের বৃহত্তম 4 রাষ্ট্রায়ত্ত সংস্থা। ট্রাম্পের হুঁশিয়ারিতে কি বন্ধ রাশিয়া থেকে তেল কেনা স্থগিত করল ভারত? শুরু হয়েছে জল্পনা। রাশিয়াকে লক্ষ্য করে 2টি পরমাণু সাবমেরিন মোতায়েন ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি রাশিয়াকে। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কিনবে না ভারত। শুল্ক যুদ্ধের মাঝেই বড় সংবাদ। তুরস্কের মদতে ভারতীয় ভূখণ্ড নিয়ে গ্রেটার বাংলাদেশ ম্যাপ প্রকাশ বাংলাদেশে। তোপ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। অনিল আম্বানির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ইডির। 3000 কোটি টাকার ঋণ জালিয়াতি। অপরদিকে আজকে শুরু হচ্ছে রাজ্যে নতুন প্রকল্প। বড় ঘোষণা মমতা ব্যানার্জির। পরিষেবা মিলবে আজকে থেকে। 65 লক্ষ ভোটারের নাম বাতিল ভোটার লিস্ট থেকে। এবার পালা পশ্চিমবঙ্গের। শুরু হচ্ছে নিবিড় ভোটার লিস্ট সমীক্ষা। মিড ডে মিলে রাঁধুনি থেকে শুরু করে স্কুলে নিরাপত্তারক্ষী শিক্ষকদের বেতন নির্বাচনের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় লাল সতর্কবার্তা। ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত ওয়েদার রিপোর্টটি জানবো। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার করে সাপোর্ট করবেন। মন্তব্য জানাতে পারেন লিখে কমেন্ট বক্সে। ভারতের ওপর চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান বাংলাদেশের থেকেও চড়া শুল্ক আরোপ করলেন ভারতের ওপর। চূড়ান্ত সময়সীমা শেষের আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বিশ্বের প্রায় 70টির বেশি দেশের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক লাগু করার কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 7 দিনের মধ্যে সেই দেশগুলি থেকে আমদানি করা পণ্যের ওপর বসবে চড়া হারে এই শুল্ক। যদিও ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি লাগু করার চূড়ান্ত সময়সীমা শুক্রবার শেষ হচ্ছিল, তার আগে একাধিক দেশের পণ্যের ওপর চড়া হারে শুল্ক চাপানোর বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছেন ট্রাম্প। সেই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, ইরাক, সিরিয়ার মতো দেশ। আবার তাইওয়ান, ব্রাজিলের মতো কিছু দেশও রয়েছে। তবে কানাডার ওপর শুল্ক আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 25% থেকে বাড়িয়ে কানাডার পণ্যের ওপর শুল্ক 35% করা হয়েছে ওয়াশিংটনের তরফে। জানা গিয়েছে আগামী 7ই আগস্ট থেকে লাগু হবে এই নতুন শুল্ক। ভারতের ওপর ঘোষণা মতো 25% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তালিকায় রয়েছে সিরিয়া 41%, লাওস 40%, মায়ানমার 40%, সুইজারল্যান্ড 39%, সার্বিয়া 35%, ইরাক 35%, আলজেরিয়া 30%, বসনিয়া এবং হার্জেগোভিনা 30%, লিবিয়ার ওপর চাপানো হয়েছে 30%, দক্ষিণ আফ্রিকা 30%, বাংলাদেশের ওপর চাপানো হয়েছে 20% শুল্ক, পাকিস্তানের ওপর চাপানো হয়েছে 19% শুল্ক, আফগানিস্তানের ওপর চাপানো হয়েছে 15% শুল্ক, শ্রীলঙ্কা 20%, ভিয়েতনাম 20%, তাইওয়ান 20%। এছাড়াও তালিকাটি বেশ লম্বা। ভারতের চেয়ে অনেক কম শুল্ক বাংলাদেশের উপর চাপালো আমেরিকা। ট্রাম্পের সিদ্ধান্তে বেজায় খুশিতে ডগমগ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। ট্রাম্পের ইউনুস প্রীতি, ভারতের চেয়ে বাংলাদেশকে কম শুল্ক, আর তাতেই খুশিতে ডগমগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুক্রবার তিনি শুল্ক নিয়ে দর কষাকষি করা আধিকারিকদের অভিনন্দন জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক সম্পর্ক ঐতিহাসিক। এটা আমাদের কূটনৈতিক জয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সোশ্যাল মিডিয়া পাতা থেকে ইউনুস সেই বার্তা দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের ওপর ট্রাম্প বসিয়েছেন 20% শুল্ক আর ভারতের ওপর বসিয়েছেন 25% শুল্ক, আর তাতে বেজায় খুশি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। মার্কিন পণ্যে ভারতের চেয়ে তুলনায় 5% কম শুল্ক দিতে হবে বাংলাদেশকে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের প্রতিক্রিয়া, আমেরিকা মনে করছে যে বাংলাদেশের বাজার এই মুহূর্তে দারুণ এগিয়ে চলেছে। বিনিয়োগ বাড়ছে, সম্পদ বাড়ছে, বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই শুল্ক চুক্তি প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতি আগামীতে বেশ শক্তপোক্ত হয়ে উঠবে। একই সঙ্গে ভারতের ওপর 25% শুল্ক চাপানো নিয়ে মোহাম্মদ ইউনুসের কটাক্ষ, উল্টো দিকে ভারত আমেরিকার সঙ্গে ঠিকঠাক চুক্তি করতে নাকি ব্যর্থ হয়েছে।
ভারতের ওপর চরম বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট, কারণ জানালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। ভারতের ওপরে বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই দাবি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। তিনি জানিয়েছেন, স্ট্র্যাটেজিক পার্টনার ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে, যা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মস্কোকে রসদ জুগিয়ে গিয়েছে দাবি আমেরিকার। তবে এটাই তার বিরক্তির একমাত্র কারণ নয়, আরও কারণ রয়েছে। রুবিওর দাবি, কারণ আরও রয়েছে। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্য দেশ থাকতেও রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি, যা পুতিনের দেশকে ইউক্রেনের সঙ্গে লড়াই জুগিয়ে যাওয়ার ক্ষেত্রে তহবিল ভরাতে সাহায্য করেছে। রুবিওর কথায়, ভারতের প্রচুর জ্বালানি চাহিদা রয়েছে, এর মধ্যে রয়েছে তেল, কয়লা, গ্যাস, অন্যান্য জিনিসপত্র, যা অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য অন্যান্য দেশের মতোই প্রয়োজন ভারতের। তারা রাশিয়া থেকে তেল কেনে কারণ রাশিয়ার তেল অনুমোদিত এবং সস্তা। নিষেধাজ্ঞার কারণেই ওরা বিশ্ব বাজারের দামের নিচে বিক্রি করছে তেল। দুর্ভাগ্যবশত এটা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে টিকিয়ে রাখতে সাহায্য করছে। তবে এটাই ভারতের প্রতি আমাদের একমাত্র বিরক্তির কারণ নয়। আমেরিকা চাইছে ভারতের কৃষি, দুগ্ধ পণ্য সহ খাদ্য উৎপাদন ক্ষেত্রে প্রবেশ করতে, কিন্তু বিশেষ করে কৃষি যদি মার্কিন পুঁজিপতিদের হাতে চলে গিয়ে কৃষিক্ষেত্রে কর্পোরেটাইজেশন হয়ে যায়, তাহলে ভারতীয় কৃষিজীবীদের সমস্যা বাড়বে, অন্ধকার নেমে আসবে তাদের জীবনে। আর এটা মোদী সরকারও ভালোই জানে। অতীতে কৃষি বিল নিয়ে কী ঘটেছে গোটা ভারতে, সেটা কেন্দ্র ভালো জানে। ফলে কোনোভাবেই আমেরিকার ওই চাপে মাথা নত করতে রাজি নয় ভারত। আর এটাও একটা বিরক্তির কারণ ডোনাল্ড ট্রাম্পের জন্যে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রাখল ভারতের বৃহত্তম 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থা। নেপথ্যে কি ডোনাল্ড ট্রাম্পের হুমকি? রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রাখল ভারতের 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, গত সপ্তাহ থেকে ভারতের 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে। এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেনি ওই 4 রাষ্ট্রায়ত্ত সংস্থা। আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পেট্রোলিয়াম মন্ত্রক। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার বিকল্প হিসেবে আবু ধাবির মতো পশ্চিম এশিয়া এবং পশ্চিম এশিয়ার দেশ থেকে অশোধিত তেল আমদানি করছে সংস্থাগুলি। ট্রাম্প কিছুদিন আগে বলেছিল, রাশিয়া যদি 10 থেকে 12 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় পৌঁছতে রাজি না হয়, তাহলে রাশিয়া এবং তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর 100% শুল্ক আরোপ করবে আমেরিকা। শুধু তাই নয়, বুধবার ভারতীয় পণ্যে 25% শুল্ক আরোপ করার পাশাপাশি রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতের উপর পেনাল্টি বা জরিমানা ধার্য করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তবে জরিমানার অঙ্ক এখনও জানায়নি আমেরিকা। অন্যদিকে ভারত দীর্ঘদিন ধরেই রাশিয়ার খনিজ তেলের অন্যতম বড় ক্রেতা। ফলে মস্কোর থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের উপরও 100% শুল্ক চাপাতে পারে আমেরিকা। ট্রাম্পের হুঁশিয়ারি এবং 4টি রাষ্ট্রায়ত্ত সংস্থা রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রাখা, এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তা অবশ্যই স্পষ্ট নয়। তবে এই ঘটনা পরম্পরাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অবশ্য রাশিয়া থেকে অশোধিত তেল কেনার নিরিখে সবার উপরে রয়েছে বেসরকারি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি। এই দুই সংস্থা মস্কোর কাছ থেকে তেল কেনা স্থগিত রেখেছে কিনা তা রয়টার্সের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রসঙ্গত, তেল আমদানিকারী দেশ হিসাবে সারা বিশ্বে 3য় স্থানে রয়েছে ভারত। ভারতের মোট আমদানির 35% এখন আসে রাশিয়া থেকে। রাশিয়াকে লক্ষ্য করে 2টি পরমাণু সাবমেরিন মোতায়েন করলেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য শুল্ক থেকে শুরু করে মৃত অর্থনীতি, গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বাকযুদ্ধ চলছে। এরই মধ্যে শুক্রবার রাশিয়াকে লক্ষ্য করে পরমাণু সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প। যদিও সাবমেরিনের অবস্থান স্পষ্ট করেননি হোয়াইট হাউস। মার্কিন স্ট্র্যাটেজিক সোর্সের বক্তব্য, সেগুলি রাশিয়ার খুব কাছে রয়েছে। শুক্রবার এই বিষয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। লেখেন, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেছেন। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। সে কথা মাথায় রেখে নির্দিষ্ট অঞ্চলে 2টি পরমাণু সাবমেরিন মোতায়েন করবার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আশা করি তার বোকা এবং গাল ফোলানো মন্তব্য কখনো বাস্তবে পরিণত হবে না। ট্রাম্প আরও লেখেন, প্রত্যেকটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, এর জেরে অনেক সময় কঠিন ফল ভুগতে হতে পারে। আশা করি এক্ষেত্রে সেটা হবে না। সম্প্রতি ট্রাম্পকে লাগাতার যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে এসেছেন মেদভেদেভ। ইউক্রেন যুদ্ধে ইতি টানার বিষয়ে রাশিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার এই বিষয়ে প্রাক্তন রুশ প্রেসিডেন্ট জানান, এই নীতি ট্রাম্পকে যুদ্ধের দিকে নিয়ে যাবে। বৃহস্পতিবার রাশিয়ার ওপর শুল্ক চাপানোর সময় মেদভেদেভকে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়াকে মৃত অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর দিতে দেরি করেননি প্রাক্তন রুশ প্রেসিডেন্ট। ঠান্ডা যুদ্ধে সোভিয়েত রাশিয়ার পারমাণবিক প্রত্যাঘাত সিস্টেমের কথা মনে করিয়ে দিয়েছেন
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। তার জবাবে এবার রাশিয়াকে লক্ষ্য করে পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বে ফাটল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান কিনবে না ভারত। যুক্তরাষ্ট্রের চাপানো উচ্চমূল্যে শুল্কের ফেরে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারত আমেরিকাকে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রস্তাব পেল নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ওই যুদ্ধবিমান কিনতে আগ্রহী নয়। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় F-35 যুদ্ধবিমান বিক্রির আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তবে ভারত এখন প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার উপর জোর দিচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ের মধ্যে একাধিকবার F-35 যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ায় এই সিদ্ধান্ত আরও দৃঢ় হয়েছে ভারতের। ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক আমেরিকান যুদ্ধবিমান F-35 দুর্ঘটনার পর এই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের দুটি F-35 বিধ্বস্ত হয়েছে, যার মধ্যে একটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এছাড়া 14 জুন ভারতের কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে ব্রিটিশ নৌবাহিনীর একটি F-35 জরুরি অবতরণ করেন। জ্বালানির সংকট বলে শুরুতে জানানো হলেও পরে জানা যায় বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। প্রায় 38 দিন ধরে বিমানটি ওই জায়গায় আটকে ছিল। সেই ঘটনার পর ওই যুদ্ধবিমানের ওপর ভারতের আস্থা আরও কমে গেছে। তুরস্কের মদতে ভারতীয় ভূখণ্ড নিয়ে বিহার ওড়িশা নিয়ে এবার গ্রেটার বাংলাদেশের ম্যাপ জিহাদিদের, তোপ এস জয়শঙ্করের। তুরস্কের মদতে ভারতীয় ভূখণ্ড নিয়ে গ্রেটার বাংলাদেশ মানচিত্র তৈরি করছে জেহাদিরা। সংসদে দাঁড়িয়ে বোমা ফাটালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, ওই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রদর্শনীতে দেখানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এস জয়শঙ্কর এদিন এক বিবৃতিতে বলেন, সরকার গোটা পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে। ঢাকার একটি জেহাদি গোষ্ঠী সালতানাত-ই বাংলা ওই মানচিত্রটি প্রকাশ করেছে। তাদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে তুর্কি যুব ফেডারেশন নামে তুরস্কের একটি এনজিও। মানচিত্রটিতে ভারতের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ওই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 14 এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে গ্রেটার বাংলাদেশ মানচিত্রটি প্রদর্শন করা হয়েছিল। প্রসঙ্গত, এই গ্রেটার বাংলাদেশ মানচিত্রে মায়ানমারের আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর পূর্বাঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে বিতর্ক। 3000 কোটি টাকার ঋণ জালিয়াতি, অনিল আম্বানির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও বিপাকে পড়লেন রিলায়েন্স গোষ্ঠীর কর্তা অনিল আম্বানি। অন্তত 20,000 কোটি টাকা প্রতারণার অভিযোগে গত সপ্তাহ থেকে অনিল আম্বানির বিভিন্ন সম্পত্তি দপ্তরে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তার মধ্যে শুক্রবার 3000 কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় অনিল আম্বানির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, 2017 থেকে 2019 সালের মধ্যে রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপকে 3000 কোটি টাকা ঋণ দিয়েছে ইয়েস ব্যাংক। সেই টাকা অন্যত্র সরিয়ে ফেলেছে অনিল আম্বানির সংস্থা। ইডি জানিয়েছে, ওই ঋণ অনুমোদনের বিনিময়ে ইয়েস ব্যাংকের আধিকারিকদের কাছে বিপুল উৎকোচ পৌঁছে গিয়েছে বেনামি সংস্থার তরফে। লুক আউট নোটিশ জারি করার ফলে অনিল কোনোভাবেই দেশ ছাড়তে পারবে না এবার। এর আগে বিজয় মালিয়া, নীরব মোদি বা মেহুল চোকসির মতো শিল্পপতিরা ঋণ জালিয়াতি করে বিদেশে পালিয়ে গিয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ইয়েস ব্যাংক ছাড়াও অনিল আম্বানির বিরুদ্ধে ন্যাশনাল হাউজিং ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি এবং একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকও ইডির কাছে অভিযোগ জানিয়েছে। ইডি মনে করছে, মালিয়া, নীরব মোদি বা চোকসির তুলনায় অনিল আম্বানির ঋণ প্রতারণার ব্যাপ্তি অনেক বেশি। তাই অনিলের বিদেশ যাত্রা ঠেকাতে ইডি দ্রুত লুক আউট নোটিশের পথে হাঁটল বলে মনে করা হচ্ছে। ভোটার লিস্ট থেকে 65 লক্ষ ভোটারের নাম গেল বাদ। খসড়া ভোটার তালিকা প্রকাশিত বিহারে, এবার পালা পশ্চিমবাংলার। এক মাসেই বদলে গেল বিহারের ভোটার সংখ্যার চালচিত্র। তাও 1-8 জন নয়, বাদ গেল 65 লক্ষ ভোটারের নাম। শুক্রবার প্রকাশিত হয়েছে নীতিশ কুমারের রাজ্যের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের খসড়া ভোটার তালিকা। আর তা প্রকাশ করে খোদ নির্বাচন কমিশন জানিয়েছে, গত 24 জুন বিহারের ভোটারের সংখ্যা ছিল 7,89 লক্ষ। আর এদিন প্রকাশ হয়েছে 7,24 লক্ষ ভোটারের নাম। কমিশনের ওই কাজে প্রবল ক্ষুব্ধ বিরোধীরা। আগামী বৃহস্পতিবার প্রতিবাদের রণকৌশল ঠিক করতে নৈশভোজে একজোট হচ্ছে মহাজোট ইন্ডিয়ার নেতৃত্ব। আর তারপর শুক্রবার কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচি। যদিও কমিশনের সাফাই, এটা খসড়া তালিকা মাত্র। 1 সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্তি বাদ দেওয়া সংশোধন চলবে।
প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ নির্বাচন রয়েছে সামনের বছর। তার আগে পশ্চিমবঙ্গ শুরু হচ্ছে নিবিড় ভোটার লিস্ট সমীক্ষা, সেখানেও লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন অনলাইনে 2002 সালের ভোটার লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্ট ধরে এই সমীক্ষা হবে। আপনারাও সেই লিস্ট অনলাইনে ডাউনলোড করে নিয়ে চেক করে নিতে পারেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা। আজ রাজ্যে নতুন প্রকল্পের সূচনা, নাগরিক পরিষেবার সঙ্গে মিলবে কর্মসংস্থানও। প্রাইমারি স্কুলের দেওয়ালে অনেকদিন পড়েনি রঙের পোচ, অঙ্গনারী কেন্দ্রের ছাদ ফুটো, বর্ষায় জল পড়ছে, পঞ্চায়েত থেকে পাড়ায় একটি নলকূপ আগেই বসানো হলেও সেটা যদি বিকল হয়ে যায়, এই সমস্ত কাজ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এরকম অজস্র ছোটোখাটো সমস্যা দ্রুত সমাধান করে রাজ্যবাসীকে সুরাহা দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। আজ শনিবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে এই কর্মসূচি। 3টি বুথের জন্য একটি করে শিবির আয়োজিত হবে। প্রথম দিনেই 500-র বেশি শিবির হতে চলেছে রাজ্যে। কলকাতায় এদিন হবে 4টি শিবির। 3রা নভেম্বর পর্যন্ত চলবে কর্মসূচি, তবে দুর্গাপুজো কালী পুজোর ছুটিতে শিবির বন্ধ থাকবে। নবান্ন সূত্রে খবর, এই সময়কালের মধ্যে 28,000-এর বেশি শিবির আয়োজনের টার্গেট নিয়েছে রাজ্য সরকার। কি কি কাজ হবে এই কর্মসূচির আওতায় জানিয়ে দিচ্ছে আমাদেরকে। নলকূপ বসানো বা মেরামতি, পাইপের মাধ্যমে বাড়িতে জল পৌঁছানো, রাস্তায় এলইডি লাইট পোস্ট লাগানো বা মেরামতি, সোলার লাইট হাই মাস্ট বসানো বা মেরামতি, শৌচালয় নির্মাণ, অঙ্গনারী কেন্দ্রের ছাদ নির্মাণ মেরামতি, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, প্রাইমারি স্কুলের রং, শৌচালয় সংস্কার, স্কুলে পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করা, পুকুর সংস্কার করা, ঘাট পরিষ্কার বা বাঁধানোর কাজ করা, বুঝিয়ে দেওয়া পুকুর পুনরুদ্ধার করা, বজ্র ব্যবস্থাপনা, বাজারের ড্রেনের ব্যবস্থা, কমিউনিটি সেন্টার মেরামতি, বাস স্টপের সেট তৈরি, অটো বা রিক্সার স্ট্যান্ড তৈরি, ফুটপাত তৈরি বা সংস্কার, এলাকায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, পার্কে বেঞ্চের ব্যবস্থা করা, গাছ লাগানো, এলাকায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। আগামী জানুয়ারি মাসের মধ্যে প্রকল্পের আওতায় গৃহীত কাজগুলি শেষের নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য বুথ পিছু 10 লক্ষ টাকা করে মোট 8,000 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। সামনে নির্বাচন রাজ্যে, তার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মিড ডে মিলে রাঁধুনি থেকে স্কুলে নিরাপত্তারক্ষী সকলের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুক্রবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করলেন, মিড ডে মিলে কর্মরত রাঁধুনিদের ভাতা এবার 1,650 টাকা থেকে বৃদ্ধি করে করা হচ্ছে 3,300 টাকা। স্কুলে কর্মরত নিরাপত্তারক্ষীদের সম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে একেবারে করা হচ্ছে 10,000 টাকা। একই সঙ্গে প্রত্যেক বিদ্যালয়ে শরীর শিক্ষা স্বাস্থ্য বিষয়ক শিক্ষকদের বেতন মাসে বাড়িয়ে 16,000 টাকা করা হলো। এতদিন তারা মাসে 8,000 টাকা করে বেতন পেতেন। সঙ্গে প্রত্যেক বছর তাদের বেতন 400 টাকা করে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন নীতিশ কুমার। এতদিন তাদের বেতন 200 টাকা করে বছরে বৃদ্ধি পেত। সূত্রের খবর, চলতি মাস থেকে নতুন বেতন সাম্মানিক পরিকাঠামো পদ্ধতি চালু হয়ে যাবে, যার ফলে উপকৃত হবেন বহু মানুষ। এর আগে মহিলাদের জন্য সরকারি চাকুরি ক্ষেত্রে সংরক্ষণ, 125 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব, প্রবীণদের ভাতা বৃদ্ধির মতো ঘোষণা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আজ প্রবল, ভারী, অতি ভারী, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে, লাল সতর্কবার্তা জারি। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলায় লাল সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, 7 থেকে 20 সেন্টিমিটার তারও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে, তাই জারি রয়েছে লাল সতর্কবার্তা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য আজকে কমলা সতর্কবার্তা রয়েছে। ভারী বৃষ্টিপাতের জন্য উত্তর দিনাজপুর জেলায় জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত আজকে চলবে। পরবর্তী 24 ঘন্টা রবিবার নাগাদ দার্জিলিং জেলায় কমলা সতর্কবার্তা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। রবিবার নাগাদও জলপাইগুড়ি জেলায়, আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কবার্তা জারি থাকছে। অতিরিক্ত ভারী, ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারও জারি থাকছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। 2-1টি জেলার উপর দিয়ে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।